দ্বিতীয় দিনেই চেন্নাই টেস্টের নিয়ন্ত্রণে ইন্ডিয়া ১৪৯ রানে অল আউট হয়ে বেকায়দায় টাইগাররা। চেন্নাই টেস্টে বাংলাদেশের ঘুরে দাঁড়ানো কঠিন বলছেন সাবেক টাইগার ক্যাপ্টেন তামিম। টেস্ট মেজাজে ব্যাট করতে না পারলে টেস্টে বাংলাদেশ এগোবে না, ভারতীয় সংবাদ কর্মীদের ভাবনা। সাফ অনূর্ধ্ব ১৭ চ্যাম্পিয়নশিপে শুরুটা ভালো হলো না, শেষ মুহূর্তের গোলে ভারতের কাছে হারল বাংলা। স্বাগত খেলাযোগে, আপনাদের সাথে আছি আমি ফাহিম রহমান। দ্বিতীয় দিনেই চেন্নাই টেস্টের নিয়ন্ত্রণে ভারত, বেকায়দায় বাংলাদেশ। ভারতের প্রথম ইনিংস শেষ হয় ৩৭৬ রানের জবাবে বাংলাদেশ প্রথম ইনিংসে গুটিয়ে যায় মাত্র ১৪৯ রানেই। দ্বিতীয় দিন শেষে ৩০৮ রানের লিড নিয়েছে স্বাগতিকরা, হাতে আছে আরো ৭ উইকেট। এম এ চিদম্বরম স্টেডিয়ামে দ্বিতীয় দিনে উইকেট পড়েছে মোট ১৭টি, যা এই মাঠের ৯০ বছরের ইতিহাসে একদিনে সবচেয়ে বেশি উইকেট পতনের রেকর্ড। রহমান পেয়ারের রিপোর্ট। চেন্নাই টেস্টের দ্বিতীয় দিনের খেলা, ৬ উইকেটে ৩৩৯ রান নিয়ে ব্যাটিংয়ে ইন্ডিয়া। শুরুতেই সাফল্য, ৮৬ রান করে জাদেজা ফিরে গেল। ভারতের ইনিংসে আরো ২ বার আঘাত হানেন তাসকিন, আকাশদ্বীপের পর ওর শিকার আশ্বিন। ভারতের মাটিতে প্রথম বাংলাদেশি বোলার হিসাবে ৫ উইকেট নেয়ার কীর্তি গড়েন হাসান। ভারতের প্রথম ইনিংসে সংগ্রহ ৩৭৬ রান। জবাব দিতে নেমে বাংলাদেশের টপ অর্ডার নড়বড়ে। সাদমান ইসলাম, জাকির হাসান, মুমিনুল হক ২২ রানের মাঝেই সাজ ঘরে। লাঞ্চের পর কাপ্তান নাজমুল হোসেন শান্ত কাটা, ৩৬ রানেই ৪ উইকেট হারালো টাইগাররা। দলের বিপদে হাল ধরতে পারলেন না মুশফিকুর রহিম, লিটন দাস। বাজে শটে আউট হয়ে লিটন করেছেন হতাশ। পরিস্থিতি অনুযায়ী খেলতে পারেননি সাকিব আল হাসান, রিভার্স সুইপ করে উইকেট হারান। এরপর মিরাজ বোলারদের নিয়ে লড়ে যান। প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ১৪৯ রান। ২২৭ রানের লিড পেলেও বাংলাদেশকে ফলো অন করায়নি ইন্ডিয়া। দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে ওরা। শুরুতেই তাসকিনের বলে আউট রোহিত শর্মা। আক্রমণে এসে প্রথম ওভারেই সাফল্য পেলেন নাহিদ রানা। প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও তুলে নিলেন জয় সওয়ালের উইকেটটা। মিরাজের বলে কোহলির ইনিংসের রীতি, যদিও টিভি রিপ্লেতে দেখা গেছে রিভিউ নিলে বেঁচে যেতেন তিনি। দ্বিতীয় দিন শেষে শক্তিশালী অবস্থানে ইন্ডিয়া, ৩০৮ রানের লিড নিয়েছে স্বাগতিকেরা। রহমান পেয়ার, ৭১। এই টেস্টে টাইগারদের ঘুরে দাঁড়ানো কঠিন। উইকেট ভালো ছিল কিন্তু ব্যাটারদের ভুল আর ভারতীয় পেসারদের দারুণ কিছু ডেলিভারিতেই চেন্নাই টেস্টে ব্যাকফুটে টিম বাংলাদেশ। চিপকের সাবেক কাপ্তান তামিমের কাছে দ্বিতীয় দিনের বিশ্লেষণ শুনেছেন নাহিয়ান বিন জসিম। অবস্থা থেকে আসলে এখনো মনে হয় কিনা বাংলাদেশ ঘুরে দাঁড়াতে পারে। ডিফিকাল্ট ভাইয়া, ভেরি ডিফিকাল্ট, বাট ক্রিকেট is an uncertain game. Anything can happen, but যদি if you want my honest opinion, it is very difficult. Last test match আপনারা বলছেন সব বদলে গেছে, এক টেস্ট অর্ধেক টেস্ট যেতে যেতে না আপনার আবার চেঞ্জ হয়ে গেছে। চেন্নাই টেস্টের দ্বিতীয় দিনে চিপকে সেই পুরনো বাংলাদেশ যেন আবারও ফিরে এসেছে। একটা পরিসংখ্যান যথেষ্ট বাংলাদেশের ব্যাটিংয়ের চিত্রটা ফুটিয়ে তুলতে। রবিচন্দ্রন অশ্বিন একাই এই টেস্টে সেঞ্চুরি করেছেন এবং তিনি ২২৩ মিনিট উইকেটে টিকেছিলেন। আর বাংলাদেশের সব ব্যাটসম্যান মিলে মাত্র ২১০ মিনিট এই চিপকের উইকেটে টিকতে পেরেছেন ইন্ডিয়ার কোয়ালিটি বোলিং লাইন আপের বিরুদ্ধে। ৫০ ওভারও বাংলাদেশের ব্যাটাররা ব্যাট করতে পারেনি, টপ অর্ডার আবারও ব্যর্থ।
সমস্যাটা আসলে কোন জায়গাটায় ছিল, উইকেটে নাকি ক্রিকেটারদের মানসিকতাতে? মনে হয়েছে কিনা যে উইকেট অনেক বেশি কঠিন ছিল বাংলাদেশের জন্য, নাকি বাংলাদেশের ব্যাটাররা আসলে ঠিকভাবে আসলে যেভাবে রিড করা দরকার ছিল ইন্ডিয়ান পেসারদের বা কোয়ালিটি পেসারদের সেভাবে আসলে রিড করতে পারেনি? হ্যাঁ, উইকেটটা কঠিন এটা বলবো না, বাট কিছু দারুণ ডেলিভারি ছিল, কিছু ব্যাড শট সিলেকশন ছিল। সো এটা মিক্সড দোনোটাই ছিল, যে উইকেটটা যে একদম কোনো ধরনের কোনো হেল্প পায়নি, নতুন বলে অবশ্যই তারা একটু হেল্প পেয়েছে, বাট কিছু ডেলিভারি, ইউ আর ফেসিং জাসপ্রীত বুমরা ইজ ওয়ান অফ দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড, তো কিছু ডেলিভারি ওয়াজ ভেরি গুড, বাট সাথে আমরাও কিছু ভুল শট খেলেছি। টেস্ট ক্রিকেটে বাংলাদেশ উন্নতি করছে সেটা বোঝাতে হলে বাংলাদেশকে সিঁড়ি বেয়ে উপরে উঠতে হবে, নিচে নামলে চলবে না। পাকিস্তানে 2 টেস্টে বাংলাদেশ রীতিমতো উড়েছে, তবে সেই উচ্চতা থেকে সিঁড়ি বেয়ে ইন্ডিয়ার বিপক্ষে ত্রিপক্ষে এই টেস্টটাতে অনেকখানি নেমে গেছে আবার বাংলাদেশ। ঠিক এই জায়গা থেকে বাংলাদেশের টেস্টের ভবিষ্যৎ নিয়ে কি আসলে দুশ্চিন্তা করার কিছু আছে, নাকি বাংলাদেশ সঠিক পথেই আছে? লাস্ট টেস্ট ম্যাচে আপনারা বলছেন সব বদলে গেছে, অর্ধেক টেস্ট যেতে যেতে না আপনি আবার চেঞ্জ হয়ে গেছেন। তো আমার কাছে যেটা মনে হয়, একটা সিরিজ জিতলে এই কথাটাও বলা উচিত না, আর একটা ম্যাচ খারাপ খেললে এটাকে চেঞ্জ করে ফেলা উচিত না। টেস্ট ক্রিকেটে আমাদের এখনও অনেক কিছু শিকার আছে, অনেক কিছু ইমপ্রুভমেন্টের বাকি আছে। আমরা অলমোস্ট 20 বছর ধরে খেলছি, আমাদের পারফরমেন্সটা যে জায়গায় থাকা উচিত ছিল ওই জায়গায় নাই, এটা আমি এগ্রি করি। আমি এটা বলছি যে আমি যখন খেলছি তখনও একই কথাই আমি বলতাম, যে জায়গায় থাকা উচিত ওই জায়গায় হয়তো বা নাই, বাট 1-2টা খেলায় যদি আমরা জিতি তাহলে এটাতে পুরো চেঞ্জ করে ফেললেন না আপনারা। এটা কিন্তু প্লেয়াররা কোনো সময় বলে না যে আমরা এখন থেকে খুব দারুণ টিম হয়ে গেছি। হ্যাঁ, কিছু অ্যাচিভমেন্ট যেটা হয়েছে এটা অবশ্যই প্রেস করা উচিত। পাকিস্তানে যা বাংলাদেশ টিম করেছে ইট ইজ আনবিলিভেবল। যে জিনিসটা ভালো হয়েছে বাংলাদেশে, ইটস এ পেস বোলিং ইউনিট। পেস বোলিং ইউনিট চমৎকার বল করছে, এই টেস্টে ওরা ভালো বল করেছে। আনফর্চুনেটলি ব্যাটিংটা যতটুকু ভালো হওয়ার কথা ছিল, উচিত ছিল, হয়তোবা তা হয়নি। থার্ডের স্ট্র্যাটেজিটা কি হতে পারে তামিম ভাই? মানে এই অবস্থা থেকে আসলে এখনো মনে হয় কিনা বাংলাদেশ ঘুরে দাঁড়াতে পারে? ডিফিকাল্ট ভাইয়া, ভেরি ডিফিকাল্ট, বাট ক্রিকেট ইজ অ্যান আনসার্টেন গেম, এনিথিং ক্যান হ্যাপেন, বাট যদি ইফ ইউ ওয়ান্ট মাই অনেস্ট অপিনিয়ন, ইট ইজ ভেরি ডিফিকাল্ট। চেন্নাইয়ের চিদম্বরম ক্রিকেট স্টেডিয়ামের গ্যালারিতে বসে স্বাগতিক দর্শকরা ভারতের একটা জয় দেখার অপেক্ষাতে। তামিম ইকবাল বলেছেন ঠিক এই জায়গা থেকে বাংলাদেশের ফেরাটা অনেকটাই কঠিন হয়ে গেছে, কিন্তু টেস্ট খেলা সময়ের খেলা, টেস্ট খেলা সেশন বাই সেশনের খেলা। বাংলাদেশ দল কোনোভাবে অতি মানবীয় কোনো কিছু করে যদি এই টেস্টে ঘুরে দাঁড়ায়, তাতেও কিন্তু অবাক হবার কিছু থাকবে না। পাকিস্তানেও কিন্তু বাংলাদেশ 26 রানে 6টা উইকেট হারিয়ে ফেলার পর ঠিকই ওই টেস্টটাতে ঘুরে দাঁড়িয়েছিল। এই টেস্টেও কি বাংলাদেশ পারবে? হয়তো অসম্ভব, তবে ক্রিকেটে অর্থাৎ গৌরবময় অনিশ্চয়তার খেলা ক্রিকেটে কোনো কিছুই অসম্ভব বলে নেই। সেই মন্ত্রে উজ্জীবিত হয়েই বাংলাদেশ থার্ড ডেতে এই চেন্নাইয়ের চিপকে মাঠে নামবে। নাহিয়ান বিন জসিম, 71, চেন্নাই, ভারত। পাকিস্তানের দেখানো ছকে বল করে সাফল্য পেলেন ভারতীয় পেসাররাও, অথচ কোনো উন্নতি নাই বাংলার টপ অর্ডার ব্যাটারদের। রাউন্ড দ্য উইকেটে ডেলিভারি খেলতে বারে বারে কেন তালগোল পাকাচ্ছেন সাদমান, জাকির, মুমিনুলরা? লিটন, সাকিবরা টেস্ট মেজাজে ব্যাটিং করতে না পারলে এগোবে না বাংলার সাদা পোশাকের ক্রিকেট, মনে করেন ভারতীয় সংবাদকর্মীরা। চেন্নাই থেকে সাইফুল রূপকের পাঠানো রিপোর্ট। পাকিস্তানি পেসারদের পরিকল্পনা নকল করে চেন্নাইয়ে সাফল্য তুলে নিলেন বুমরা, আকাশদীপরা। লিটন, সাকিব কি ভুলে গেলেন টেস্ট আর টি20-র পার্থক্য? কিভাবে নকল করলেন বুমরা, আকাশদীপ? সাদমানের উইকেটটাতে চলে যায়। দিন 20 আগে রাওয়ালপিন্ডিতে বোল্ড হয়েছিলেন সাদমান খুররম শেহজাদের বলে। ওভার উইকেটে বল করছিলেন, চট করে রাউন্ড উইকেটে গিয়ে অ্যাঙ্গেল ক্রিয়েট করে সাদমানকে ডেলিভারিটা দেন এবং সাদমান সেটা বুঝতে পারেনি। একই রকমের ঘটনা ঘটেছে চেন্নাইতে। প্রথম ওভার বুমরা সাদমানকে টানা 4-5টা বল ওভার উইকেটে করছিলেন। বুমরা রাউন্ডে উইকেটে চলে যান, স্টাম্প থেকে অনেক দূর থেকে ডেলিভারিটা দেন। সাদমান দ্বিধাদ্বন্দ্বে পড়ে যান, আসলে বলটা ছাড়বেন নাকি বলটা ডিফেন্স করবেন। সেই দ্বিধাদ্বন্দ্বেই তিনি বোল্ড আউট হয়ে যান। প্রতিপক্ষ পেসাররা যখন রাউন্ড উইকেটে যান, অর্থাৎ একটা অ্যাঙ্গেল ক্রিয়েট করেন, সেই অ্যাঙ্গেলের কারণে কিন্তু এক্সট্রা সুইং পাওয়া যায়, সিম মুভমেন্ট থাকে এবং সেই অ্যাঙ্গেলের কারণে কিন্তু অনেক সময় ব্যাটারের ফোকাসটাও একটু শিফট করতে হয়, আই সাইডটাও চেঞ্জ করতে হয়। নানা রকমের চেঞ্জের কারণেই ফ্র্যাকশন অফ সেকেন্ড ডিলে, মনুসংযোগের ঘাটতি হয়। সেইটাই কিন্তু আসলে প্রতিপক্ষ বোলাররা কাজে লাগান এবং পাকিস্তানি পেসার খুররম শেহজাদ কিংবা আকাশদীপ, বুমরা তারাও কিন্তু সাফল্য পাচ্ছেন। অর্থাৎ
গত কয়েক বছরে বাংলাদেশের বাঁহাতি ব্যাটাররা এইভাবে প্রতিপক্ষ ট্র্যাপে পড়ে আউট হয়ে যাচ্ছেন। একইভাবে আউট হয়েছেন দেখলাম মুমিনুল, জাকিরও বোল্ড হয়েছেন সেই একই জায়গায়। অ্যাঙ্গেলের কারণে তাদের ব্যাট প্যাডে গ্যাপ থেকে যায়, সে কারণে আসলে অনেক সময় বোল্ড এলবিডব্লিউ হয়ে যান। বাংলাদেশের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত গত বছরের নভেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্টে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। এরপর গেল 10 মাসে 11টা ইনিংস ব্যাটিং করে এখন পর্যন্ত একটা 50ও হাঁকাতে পারেনি। সাকিব এবং লিটনের কথা বলতে হয়, দুজনেই সেট হয়ে গিয়েছিলেন, টাফ টাইমটা তারা ক্রস করে ফেলেছিলেন, অর্থাৎ সার্ভাইভ করে ফেলেছিলেন। কিন্তু 22 রান করার পরে কি মনে করে জাদেজার আউটসাইড দ্য অফ স্ট্যাম্পের বলে স্লক সুইপ করতে গিয়ে ডিপ স্কোয়ার লেগে ক্যাচ আউট হলেন। লিটন হয়তো ভালো উত্তর দিতে পারবেন। লিটন যদি কোচ হতেন, লিটনও নিশ্চয়ই চাইতেন না তার দলের কোনো ব্যাটার, সিনিয়র ব্যাটার, ইনফর্ম ব্যাটার এইভাবে আউট হবেন। চলতি বছরে মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে খেলাতে সিলেটেও কিন্তু লিটন এইরকম আউট হয়েছেন। অর্থাৎ যখন বাংলাদেশ চাপে লিটন কিন্তু গিয়ে পেস বোলারের বিপক্ষে প্রথম বলে ডাউন উইকেট গিয়ে উপরে উঠিয়ে দিয়ে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরেছিলেন। কোনো দরকার ছিল কি আসলে রিভার্স সুইপটা খেলার? সাকিবের তো আসলে রিভার্স সুইপ স্ট্রং জোন না, তিনি রিভার্স সুইপে কি রেগুলার রান করেন, রেগুলার বাউন্ডারি হাঁকান? প্রেস বক্সে সবখানেই শুনছি যে সাকিব, লিটন এরকম সিনিয়র ক্যাম্পেইনার, দলের এরকম কঠিন সময় তারা এরকম শট খেলে আউট হলে আসলে বাংলাদেশ টেস্ট ক্রিকেটে ভালো করবে কিভাবে? 4 বছর আগে যখন বাংলাদেশ ভারতে এসেছিল টেস্ট খেলতে, ইন্দোর এবং কলকাতায় 2 টেস্টেই কিন্তু বাংলার ব্যাটাররা চূড়ান্ত ফ্লপ ছিলেন। 2টা টেস্টেই ভারত কিন্তু ইনিংস ব্যবধানে জিতেছিল, অর্থাৎ 4 ইনিংসেই বাংলার ব্যাটাররা একদম দুর্বলতা তাদের স্পষ্ট ছিল এবং 40 উইকেটে 35টা কিন্তু ভারতীয় পেসাররা নিয়েছে। ভারতের মাটিতে বাংলাদেশ টেস্টে ভালো খেলে না, চেন্নাইতেও কিন্তু স্ট্রাগল করছে বাংলাদেশ। চেন্নাইয়ের সেকেন্ড ইনিংস, এরপর কানপুর টেস্ট। বাংলাদেশ কি উন্নতির ছাপ দেখাতে পারবে এই ট্যুরে? সাইফুল রূপক, 71, চেন্নাই, ইন্ডিয়া। রাওয়ালপিন্ডির পর এবার চেন্নাইতেও বাংলাদেশের ব্যাটিং ধস। আসা যাওয়ার মিছিলে লড়াই দূর, ভারতের সাথে শুধু ব্যবধান কমিয়েছে বাংলাদেশ। এক সাকিব ছাড়া কেউই পার করতে পারেননি 30 রানের গন্ডি। বুমরা, সিরাজ, আকাশদীপদের সুইংয়ে কেবল উইকেট বিলিয়ে এসছেন শান্তরা। বাংলাদেশের ব্যাটিং ভরাডুবির বিস্তারিত পার্থবণিকের রিপোর্টে। দাঁতে দাঁত চেপে লড়াই বুঝি একেই বলে। ব্যাটাররা আসবেন যাবেন, কিন্তু ফোকাস সরানো যাবে না। এটাই সাকিব আল হাসান। শরীরের সাথে এক্সট্রা ফিতা জুড়ে সেটা কামড়ে মাথা সোজা রেখেছেন, লড়ে গেছেন যতটা সম্ভব। যদিও সাকিবের এই স্টান্স নতুন না, চোখের সমস্যা শুরু হবার পর এভাবেই ব্যাটিং করছেন। ভারতের বিপক্ষে প্রথম ইনিংসে বাংলাদেশের এই যে 100+ রান, তার বড় ক্রেডিটও সাকিবের এই ডেডিকেশন। কিন্তু তারপরেও দিনের শুরুর হাসিমুখ শেষ বেলায় আর এক থাকেনি। টাইগাররা মাঠ ছেড়েছে মলিন মুখে। বাংলাদেশের এমন ব্যাটিং ভরাডুবি মূলত ধারাবাহিকতার প্রতিফলন। রাওয়ালপিন্ডিতে 26 রানে 6 উইকেট আর চেন্নাইয়ে 40 রানে 5 উইকেট, সবই এক সুতোয় গাঁথা, যে সুতোর নাম ব্যাটিং ব্যর্থতা। চেন্নাইয়ের উইকেট প্রথম 3 দিন পেসারদের হেল্প করলেও এখানে কিভাবে ব্যাটিং করতে হবে তা দেখিয়ে গিয়েছিলেন অশ্বিন আর জাদেজা। উইকেটে থিতু হবার পাশাপাশি দরকার অ্যাটাকও। কিন্তু নিজেদের ভুল তো বটেই, প্রতিপক্ষের কাছ থেকে শিক্ষা নিতেও ব্যর্থ হয়েছে বাংলাদেশ। বলা যায় প্ল্যান করে বাংলাদেশের এক একটা উইকেট তুলেছেন ইন্ডিয়ান বোলাররা। টাইগারদের প্রথম 3 উইকেটের 3টাই বোল্ড। সাদমান যেমন বুমরার ইনসুইং ধরতে পারেননি, তেমন জাকির, মুমিনুলরাও পরাস্ত হয়েছেন আকাশদ্বীপের গতির কাছে। সিরাজ, বুমরারা এতটাই আনপ্রেডিক্টেবল ছিলেন যে শান্ত, মুশফিকও তাদের বিপরীতে টিকতে পারেননি। বাংলাদেশ দলের পুরনো যে সমস্যা তা হলো টানা উইকেটের পতন। ষষ্ঠ উইকেটে সাকিব, লিটন 51 রানের জুটি গড়বার পর যখন ঘুরে দাঁড়ানোর কথা ছিল, তখন উল্টো 39 রানের ব্যবধানে টাইগাররা হারিয়েছে আরও 4 উইকেট। যথারীতি এবারও শেষ পর্যন্ত লড়ে গেছেন মিরাজ। সবাই একে একে ড্রেসিং রুমে ফিরলেও 27 রানে অপরাজিত ছিলেন। তাই শেষ দিকে জাদেজা এসে মিরাজের ব্যাট দেখে গেছেন, হয়তো মনে মনে বলেছেনও, ভাগ্যিস মিরাজ ওপরের দিকে ব্যাট করেন না। ফলো অনে না ফেলালেও এটা ঠিক, 2 দিনেই বাংলাদেশকে ম্যাচ থেকে অনেকটা ছিটকে দিয়েছে ভারত। পার্থবণিক, 71।
চেন্নাইয়ে প্রথম টেস্টে বল হাতে ইতিহাস বদলে দিলেন হাসান মাহমুদ। ভারতের মাটিতে সাদা পোশাকে 5 উইকেট নেওয়া প্রথম টাইগার বোলার এখন তিনি। প্রথম দিনে এক হাতে ভেঙেছিলেন ভারতের টপ অর্ডার। 4 উইকেট পেলেও দিন শেষে মেলেনি কাঙ্ক্ষিত ফাইফার। তবে দ্বিতীয় দিনে দেখেছেন সাফল্যের মুখ। অপেক্ষাটা করতে হয়েছে ভারতের শেষ উইকেট অবধি। বিস্তারিত জানাচ্ছেন রেদওয়ান শাওন। টানা 2 ম্যাচে 5 উইকেট শিকার। ভারতের মাটিতে কীর্তি গড়ে সিজদায় লুটিয়ে শুকরিয়া আদায় হাসান মাহমুদ। সাদা পোশাকে টাইগারদের নয়া সেনানি। চেন্নাইয়ে যার বোলিং তোপে দিশেহারা রোহিত বাহিনী। ভারতের মাটিতে সাদা পোশাকে 5 উইকেট নেয়া প্রথম টাইগার বোলার। টানা 2 টেস্টে 5 উইকেটের কীর্তি গড়া বাংলাদেশের দ্বিতীয় পেসার। বনেদি ফরম্যাটে একাধিক 5 উইকেট নেয়া তৃতীয় বাংলাদেশের পেসারের নামটাও হাসানের। হাসান হাসছেন, হাসান উড়ছেন, সাথে উড়ছে বাংলাদেশ। চিদাম্বরমে টেস্টের প্রথম দিনে এক হাসানেই লন্ডভন্ড হয়েছে টিম ইন্ডিয়া। দিনের শুরুতে তার ম্যাজিক্যাল স্পেলে সাজঘরের পথ ধরেছে ভারতের টপ অর্ডার। রোহিত, গিল, কোহলি, পরে ঋষভ পান্তের উইকেট। প্রথম সেশনে 4 উইকেট নিয়ে ম্যাচের চেহারা একাই বদলে ফেলেন। দিনের শুরুটা স্বপ্নের মতো হলেও প্রথম দিনে আর পাননি উইকেটের দেখা। আশ্বিন জাদেজার অনবদ্য পার্টনারশিপে আবারও ম্যাচে ফেরে ইন্ডিয়া। ফাইফার না পাওয়ার আক্ষেপ নিয়েই দিন শেষ করেন এই তরুণ পেসার। দ্বিতীয় দিনে বদলে যায় ম্যাচের চিত্র। তাসকিনের হাত ধরে নতুন দিনে টাইগাররা পায় প্রথম সাফল্য। দারুণ এক বাউন্সারে জাদেজার উইকেট নেন ঢাকা এক্সপ্রেস। পরের 2 উইকেটটাও তুলে নেন ওই তাসকিন আহমেদ। 9 উইকেট হারিয়ে তখন মহাচাপে ভারত। হাসানের চোখে মুখে ছেয়ে বসে 5 উইকেট না পাওয়ার আক্ষেপ। যদিও সেই আক্ষেপ শেষ পর্যন্ত দেখেছে সাফল্যের মুখ। ভারতের শেষ উইকেটটি নিজের নামের পাশেই লেখান হাসান মাহমুদ। রেদওয়ান শাওন, 71। ইউএফএ চ্যাম্পিয়ন্স লিগের শুরুটা দুঃস্বপ্নের মতোই হলো বার্সেলোনার। এএস মোনাকোর মাঠ থেকে তারা ফিরেছে 2-1 গোলের হার নিয়ে। লা লিগায় হান্সি ফ্লিকের অধীনে দারুণ পারফর্ম করা কাতালান জায়ান্টরা ধরাশায়ী হলো চ্যাম্পিয়নদের লড়াইয়ে এসে। তরুণ সেন্সেশন লামিন ইয়ামালের গোলও বাঁচাতে পারেনি ওদের। বিস্তারিত খালিদ জামিলের ম্যাচ রিপোর্টে। বার্সার সমর্থকরা রাত জেগে ম্যাচ দেখলেন না দুঃস্বপ্ন, তা কে জানে। চ্যাম্পিয়ন্স লিগের পুরো সিজনে আর যাই হোক, মোনাকোর বিপক্ষে শুরুটা অন্তত ভালো করবে কাতালানরা, এমন প্রত্যাশা তো অপরাধ নয়। বিশেষ করে যখন নয়া জার্মান বস হান্সি ফ্লিকের অধীনে টানা 5 লা লিগা ম্যাচ জিতে দারুণ ছন্দে সিজন শুরু করে স্প্যানিশ জায়ান্টরা। কিন্তু মোনাকোর মাঠে চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচে শুরুর ধাক্কাটা বার্সাকে দেন ডিফেন্ডার এরিক গার্সিয়া। হোম টিমের জাপানি ফরওয়ার্ড তাকুমি মিনামিনোকে চার্জ করে ম্যাচের 10 মিনিটে এক ধাক্কায় রেফারির কাছ থেকে দেখেন লাল কার্ড। আর্লি স্টেজে 10 জনের দল হয়ে যাওয়া বার্সা বিপাকে তাদের ফরমেশন নিয়ে। বিপদ এখানেই শেষ নয়। 16 মিনিটে মোনাকোর ফরাসি অ্যাটাকিং মিড ম্যাগনেস আক্লিওচের গোলে লিড নেয় স্বাগতিকরা। তাতেই ইউসিএলে একটা ভালো শুরুর স্বপ্ন ভাঙে বার্সার। তবে আশার পালে হাওয়া দিলেন লামিন ইয়ামাল। ম্যাচের আধ ঘন্টা পার হওয়ার আগেই বাপায়ের দারুণ শটে বল জালে পাঠান স্প্যানিশ ফরওয়ার্ড। এটা চলতি সিজনে তার 4 নম্বর গোল হলেও চ্যাম্পিয়ন্স লিগ ক্যারিয়ারে এই প্রথম। আগের সিজনে ইউরোপিয়ান এই টুর্নামেন্টে 10 ম্যাচে বার্সার জার্সিতে নামলেও গোলের দেখা পাননি। ইউএফআর হিসেবে ইয়ামাল ইউসিএলের ইতিহাসে দ্বিতীয় কনিষ্ঠতম গোল স্কোরার। এই কীর্তি তিনি গড়েছেন 17 বছর 68 দিন বয়সে। তারই টিমমেট আনসু ফাতির চেয়ে মাত্র 28 দিন বেশি। ফাতি রেকর্ড বুকে নাম তুলেছিলেন 2019-এর ডিসেম্বরে ইন্টার মিলানের বিপক্ষে গোল করে। সাম্প্রতিক সময়টা অবশ্য ইনজুরির সাথে লড়াই করেই কাটছে তার। ইয়ামাল ফাতিকে পেছনে ফেলতে পারুক আর নাই পারুক, চ্যাম্পিয়ন্স লিগের লড়াইয়ে মোনাকো ঠিকই বার্সাকে ঠেলে দিয়েছে ব্যাকফুটে। ফরাসি ফরওয়ার্ড হোর্হে ইলিনিকানার গোলটা আসে ম্যাচের 71 মিনিটে। সেটা নির্ধারিত 90 মিনিটে আর শোধ করতে পারেনি বার্সা। শুরু খারাপ যার, তার সবই খারাপ হবে এমন তো বলা যায় না। ঘরের মাঠে এবারে তাই ওদের ঘুরে দাঁড়ানোর মিশন। সামনে অপেক্ষারত দীর্ঘ মৌসুম। তারুণ্যে সাজানো বার্সা ফের ফুলে ফলে ভরে উঠবে কিনা তা জানতে এখন কেবলই অপেক্ষা। খালিদ জামিল, 71। চলছে খেলাযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। 71-এর সাথেই থাকুন।